নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 ফেসবুক লাইভ। আমি সুমিতেশ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সপ্তদশ লোকসভা নির্বাচন। কুচবিহার কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী। পাশাপাশি বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। গোবিন্দ রায় প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। কিন্তু এখনও বিজেপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারেনি। বিজেপি কে প্রার্থী হবে সেটা এখনও আমরা জানতে পারিনি। কংগ্রেসের পক্ষ থেকেও এখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে কুচবিহারের রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে, তৃণমূল কংগ্রেস কতটা প্রস্তুতি নিয়েছে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা পেয়েছি আমাদের কুচবিহারের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। রবিদা নমস্কার। আমরা আলোচনায় ঢুকব তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন গত পঞ্চায়েত নির্বাচনে গোটা কুচবিহার জেলা কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দুজন লোক নির্বাচনে বলি হয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে। তার মধ্যে অন্যতম হচ্ছে আবু মিয়া সম্ভবত, আরেকজন হচ্ছে বাবলু সরকার ঘোকসারডাঙ্গাতে। এবং তারপরে এই আচ্ছা সিতাইতেও নাকি একজন হয়েছেন। পাশাপাশি আমরা কিন্তু লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই মনোনয়ন জমা দেওয়ার ডেট আসবে এবং 11 তারিখে প্রথম দফার ভোট কুচবিহার এবং আলিপুরদুয়ারে। এই রাজ্যের প্রথম দফার ভোটে কুচবিহার এবং আলিপুরদুয়ার ভোট হচ্ছে 11 এপ্রিল। কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু কুচবিহারে এসে পৌঁছয়নি। ফলে এলাকা নিয়ন্ত্রণ করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে রুট মার্চ করানো হয় সেটাও আমরা দেখতে পাচ্ছি না। সমস্ত বিষয়গুলো আছে, আমরা আলোচনা করব। আমরা মূল আলোচনায় ঢুকে যাই। রবিদাকে আমরা পেয়েছি। রবিদার কাছে প্রথম প্রশ্ন আছে। আমরা জানি যে পার্থপ্রতিম রায় এবার কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রার্থী হতে পারেননি, বিদায়ী সাংসদ। আমরা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে পার্থপ্রতিম রায়ের একটা সময় সুসম্পর্ক এবং পরবর্তী সম্পর্কে চির ধরার প্রসঙ্গটা জানি। এবং তিনি আমাদের স্টুডিওতেও বলে গিয়েছিলেন যে তিনি আর পার্থপ্রতিম রায়কে প্রার্থী চান না। এবং সেই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন, এইটা কুচবিহার মানুষের প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা, যে তার জেরেই কি পার্থপ্রতিম রায় প্রার্থী হতে পারলো না? রবিদা একেবারেই না। লোকসভা বিধানসভার প্রার্থী মনোনয়ন করেন আমাদের রাজ্য নেতৃত্ব এবং ওতে সিলমোহর লাগান আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি তিনি যেখানে যাকে যাকে প্রার্থী করেছেন সেটাই আমরা মাথা পেতে মেনে নিয়েছি। কে প্রার্থী হলো না হলো সেটা বড় কথা নয়, আমাদের কাছে দলটা বড় এবং দলকে জেতাতে, দলকে আরও শক্তিশালী করতে মমতা ব্যানার্জি যাকেই প্রার্থী করবে, যেখান থেকেই প্রার্থী করবে, সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তাকেই মেনে নিয়ে সামনে রেখে আমরা প্রচার চালাবো, তাকে অনেক বেশি ভোটে জেতাবো। এবং এবার আমাদের টার্গেট রয়েছে যে বিজেপির জামানতটা আমরা জব্দ করব। আমার রাজনৈতিক জীবনে একটা নতুন দল তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি করেছেন। নতুন দলের প্রথম দিন থেকে ছিলাম, এটা একটা ইতিহাস। এবং প্রথম থেকে লড়াই করতে 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 আমরা জেলা পরিষদ জিতিয়েছি। প্রথম যে স্বাধীনতার পর কোনো ডানপন্থী দল থেকে প্রথম আমরা এমপি জিতিয়েছি রেণুকা সিনহাকে। উপনির্বাচন তারপরে 16 সালে আমরা কুচবিহার জেলার 9টার মধ্যে 8টা সিট জিতিয়েছি। এবং তারপরে রেণুকাদির অকাল প্রয়াণে আমরা প্রার্থী হিসেবে পার্থপ্রতিম রায়কে আমরা করেছিলাম, তাকে জিতিয়েছি। এবং এবার আমার তো বয়স হয়ে গেছে, আমার একটা মনের শেষ ইচ্ছা বিজেপির জামানটা জব্দ করা। এবার এই টার্গেট নিয়ে নেমেছি। আশা করছি যে মানুষ যেভাবে আশীর্বাদ করছে, এগিয়ে আসছে, তাতে আমার শেষ ইচ্ছাটাও পূরণ হবে যে বিজেপির জামানতটা জব্দ করা। না, একটা প্রসঙ্গ হচ্ছে যে পার্থপ্রতিম রায়ের যখন প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করলেন, সেদিন একটা শব্দ উচ্চারণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শব্দটা ঠিক এরকম যে
যদি দলে না থাকে বা যদি না থাকে এরকম একটা শব্দ উচ্চারণ করেছিল, কেন? আপনার কি আমি এই ব্যাপারে কোনো সংকেত পেয়েছিলেন? না, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা স্বয়ং আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কি বলেছেন, কেন বলেছেন, সেটা তিনি বলবেন, কখনো যে সময় হয়। আমি এই ব্যাপারে কোনো কমেন্টস করব না, কারণ তিনি যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে তিনি মনোনীত করেছেন কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্র প্রার্থী হিসাবে, তাকে সাথে নিয়ে তাকে সামনে রেখে সারা জেলার দলীয় নেতা কর্মী সবাই একসাথে লেগে পড়েছে তাকে বিপুল ভোটে জেতাতে এবং বিজেপির জামানতটা জব্দ করতে। পার্থ যে প্রার্থী হতে পারলো না বা করা হলো না, তাতে কি মনে হচ্ছে যে কুচবিহারে ভোটে কোনো প্রভাব পড়বে? না, তৃণমূলের ভোটে ব্যক্তি কোনো বড় নয়, এখানে দলটাই বড়। পার্থ যেদিন প্রার্থী হয়নি সেদিন আমরা জিতেছি, আমরা পার্থকে দিয়েছিলাম। কিন্তু ছেলে মানুষ, আমার মনে হয় ওই যে জায়গায় পার্লামেন্টের মধ্যে জায়গায় যেতে আর একটু ভারিক্কি বুদ্ধি, একটু ভারিক্কি মানুষের দরকার। সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি তার বয়সের যে অল্প বয়সের দিকটা লক্ষ্য রেখে প্রার্থীটা বদল তিনি নিজেই করেছেন। আপনারা দলের পুরনো কাউকে প্রার্থী না করে, পার্থপ্রতিম রায় প্রার্থী না হওয়ার পরে একজন নবাগতকে, পরেশ অধিকারী সদ্য দলে যুক্ত হয়েছেন, তাকে প্রার্থী করলেন। যেদিন আমরা যুক্তিটা কি ছিল? যেদিন আমাদের দলে কেউ জয়েন করবে, আমরা তো যোগ্যতার বিচারেই তো আমরা জয়েন করাই। তো যোগদান করার প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এখন তার নতুন নেই। কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে যদি বিয়ে করে, একবারই হয়তো দেখতে যায়, তারপরে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তখন দেখা যাবে যে পরিবারের লোকজন ওই নতুন বউটাকে বেশি আদর যত্ন করে, বেশি আপন করে নেয়। তখন কিন্তু কেউ বলে না যে এই বউটা নতুন আসছে, একে খাওয়া কম দেব, পড়া কম দেব, একে আদর কম করে, এটা কি করে? তাকে বেশি আদর যত্ন করে। তো সেরকমই তিনি এসছেন আমাদের দলে, যোগ্য লোক দেখেই তো মমতা ব্যানার্জি নিয়েছে তাকে। তাই তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, 3 বার এমএলএ ছিলেন, সব মিলে তার একটা পরিষদীয় অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাতে চাই এবং তার যে বয়স তাতে তিনি ভারিক্কিত আছে, স্ট্যাটাসটাও তিনি রক্ষা করতে পারছেন একজন পার্লামেন্ট ক্যান্ডিডেটের। সুতরাং সেদিক থেকে জেলার মানুষ প্রচণ্ড খুশি হয়ে তাকে গ্রহণ করেছেন। যেখানে নিয়ে যাচ্ছি মানুষের ঢল, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমরা এলাকা এলাকা যাওয়ার আগেই মানুষ পরেশ অধিকারীর হোর্ডিং বানিয়ে তার ছবি লাগিয়ে প্রচার, মমতা ব্যানার্জির ছবি তার সাথে লাগিয়ে পুরো দমে প্রচারে নেমেছে, এটা বুথ থেকে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, জেলা পর্যন্ত। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে সত্যিকারের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনাদেরই পরিচিত কিছু মুখ যারা আপনাদের দলের, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরনোরা বঞ্চিত হচ্ছে এরকম অভিযোগ করছেন। আপনার কি মনে হয় না এরকম না? এগুলো কেউ কিছু ফেক অ্যাকাউন্ট আছে, বিজেপি এই ফেক অ্যাকাউন্টগুলোর বিভিন্ন নামে করে, সিপিএম থেকেও 2-4 জন করে এরকম বিভ্রান্তি ছড়ায়। ওই ফেক অ্যাকাউন্ট আর সোশ্যাল মিডিয়ার সাথে বাস্তবের অনেক ফারাক আছে। মানুষ বাস্তবটাই দেখে, বাস্তবটাকে গ্রহণ করে। পরেশ অধিকারী দলে আসার সঙ্গে সঙ্গে তাকে চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, নিশ্চয়ই যোগ্য মর্যাদা দিতে হবে। ওই ধরনের একটা ওয়েটফুল লিডার যখন আসবে, খালি হাতে তো আসবে না, তাকে তো সম্মান দিতে হবে, তাকে তো মর্যাদা দিতে হবে, তাহলেই সে থাকবে দলে। তার অনুগামী যারা আছে তারাও দলে আসবে যে না, তৃণমূল কংগ্রেস যোগদান করার পরে তাকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে, তাকে শেষ পর্যন্ত সর্বোচ্চ যে পদ, যেটা লোকসভা, সব থেকে বড় জনপ্রতিনিধি ভারতবর্ষের মধ্যে, সেই লোকসভার প্রার্থী হিসেবে কুচবিহারের মতো গুরুত্বপূর্ণ যে সিট থেকে 1 নম্বর সিট থেকে সারা ভারতবর্ষের সিরিয়াল তৈরি হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ সিটে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তাকে মনোনয়ন দিয়েছেন। বরং সুতরাং আর কোনো এই ব্যাপারে কথা নয়। না, আমি বলছি ওই চ্যাপ্টার এখন ক্লোজ চ্যাপ্টার।
ক্লোজ চ্যাপ্টার নিয়ে আমি আর কথা বলতে চাই না। এটা নিয়ে আমি ওপেন অন্য দিকগুলো ওপেন করুন। আমি বিরোধী না বিরোধীটা না, বিজেপির যে অভিযোগটা, বিজেপির অভিযোগ কি আছে বলুক, আমি উত্তর দেব। হ্যাঁ, বিজেপির যে অভিযোগটা সেটা হচ্ছে যে বিজেপির যে অভিযোগ করছে যে পরেশ অধিকারীর মেয়ে চাকরি নিয়েও একটা অভিযোগ উঠেছিল এবং সেটা তারা নির্বাচনে তুলে ধরবে। আপনার কিভাবে এটা মোকাবেলা করবে? এখন তারা তো পরেশ অধিকারীর বিরুদ্ধে বলছে। পরেশ অধিকারীকে তো দলে নেওয়ার জন্য বিজেপি তার অমিত শাহ পর্যন্ত তাকে ফোন করেছে, হ্যাঁ, নেওয়া ঠিক করে ফেলেছিল, কিন্তু পরেশ অধিকারী সায় দেয়নি। তাহলে বিজেপিতে যোগ দিলে সে সাধু হয়ে যাচ্ছে, বিজেপিতে না যোগ দিলে সে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা কেমন করে হয়? এই যে মুকুল রায় কি বলছিল, ভাগ মুকুল ভাগ, চোর মুকুল চোর মুকুল, তাহলে যখনই সে মুকুল বিজেপিতে জয়েন করলো সে সাধু হয়ে গেল। ভারতী ঘোষের নাম বিরুদ্ধে বিজেপির এত স্লোগান, চোর ডাকাত গুন্ডা বদমাইশ, আর যেই সে বিজেপিতে জয়েন করলো সে সাধু হয়ে গেল। এই যে শঙ্কুদেব পান্ডাকে বলা হয়েছিল যে চিটফান্ডের লুট করা, টাকা লুট করেছে, ওর বিরুদ্ধে সিবিআই করেছে, সিবিআই তদন্ত হয়েছে, যেই সে বিজেপিতে গেল আর সব বন্ধ হয়ে গেল, সে ধোয়া তুলসীর পাতা হয়ে গেল। মানে বিজেপিতে জয়েন করলেই সে ধোয়া তুলসীর পাতা। আমাদের আরও একজন লোক দিনহাটা, যার বিরুদ্ধে বিজেপি এত সোচ্চার হয়েছিল, অঞ্চল জেলার মানুষ সোচ্চার হয়েছিল, তাকে নিয়ে গিয়ে যখনই গেরুয়া বসন পরিয়ে দিল তখনই সে গঙ্গা ধোয়া, তুলসী পাতা ধোয়া, গঙ্গা জলের মতো পবিত্র হয়ে গেল। এটা ঠিক নয়। একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত, কারো বিরুদ্ধে এরম করাই উচিত নয়। একটা নেতা তার মেয়ে বা তার ছেলে কি যোগ্যতা নাই? পড়াশোনা করে পাশ করে 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 সে চাকরি পেতে পারে না? বিজেপির ছেলেমেয়েরা, সিপিএমের ছেলেমেয়েরা, ফরওয়ার্ড ব্লকের ছেলেমেয়েরা, অন্যান্য রাজনৈতিক দলের ছেলেমেয়েরা, তারা কি তাহলে চাকরি পাবে না? তার যোগ্যতা থাকা থাকে তারা বঞ্চিত হবে? তার তো গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার দিয়ে হারাবে? পায়নি বামপন্থী যত নেতা নেত্রী, তাদের ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা পায়নি, বিজেপির ছেলেমেয়েরা পায়নি। এই যে গ্যাস কারা পাচ্ছে, পেট্রোল পাম্প কারা পাচ্ছে, বিজেপির লোকরা কিভাবে পায়, এটা এ নিয়ে তো তদন্তও হচ্ছে। আগে বিজেপির নিজের দিকটা সামলাক, আয়নায় নিজের মুখটা দেখুক, দেখে তারপরে অন্যর বিরুদ্ধে কথা বলুক। বিজেপির যেটা অনেক নেতাকেই বলতে শোনা যায়, ঘরোয়া আলোচনায় সেটা উঠে আসে, সেটা হচ্ছে বিজেপির কৌশল হচ্ছে তৃণমূলের বিভীষণ, ঘরশত্রু বিভীষণ, তাদের খুঁজে এনে তাদের দিয়েই হচ্ছে তৃণমূলকে ধ্বংস করতে চাইছে। আমি একটাই কথা বলবো, ভাড়াটিয়া সেনা দিয়ে কখনো যুদ্ধ জয় করা যায় না। ভাড়াটিয়া সৈন্য যেভাবে বিজেপি বলছে, তার নিজের ঘর, অরিজিনাল ঘরে যদি সে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে বিজেপির ঘরে গেলে আরও কত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে, আগে মূল্যায়ন সেটা করুক। আর আমরাও চাইছি এইরকম লোক যারা যারা আছে তাদের নিয়ে আমাদের রাস্তাটা পরিষ্কার করুক। বিজেপি গত লোকসভা উপনির্বাচনে কুচবিহার কেন্দ্রে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছিল এবং তারপরে এইবার নির্বাচনের আগে একদিকে হচ্ছে দেশপ্রেম, হিন্দুত্ব, এই সব ইস্যুকে কাজে লাগিয়ে অনেকেই দাবি করছে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা যথেষ্ট শক্তিশালী। কি এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি? বিজেপির মতো দুর্বল দল এই মুহূর্তে বাংলায় নেই। গত উপনির্বাচনের কথা যেটা বলছেন, একবার ভালো করে মিলিয়ে দেখুন অঙ্কটা। তার আগে লোকসভার যে বিধানসভার যে নির্বাচন হয়েছিল, কুচবিহারে বামপন্থীরা 32% ভোট পেয়েছিল, হেরে গিয়েছিল কিন্তু 32% ভোট পেয়েছিল। কিন্তু যখন লোকসভার উপনির্বাচন হলো তারা পেয়েছিল 6% ভোট। তাহলে বাকি পার্সেন্ট ভোটগুলো কী হলো? ওরা শিফটিং করে দিয়েছিল, ওরা নিজেরা নির্দেশ দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সাম্প্রদায়িক বিজেপির সাথে যারা যেতে চায়নি বামপন্থী নেতাদের নির্দেশ অনুযায়ী, তারা কিন্তু আমাদের দলে যোগ দিয়েছে। আর একটা অংশ বিজেপি দলে যোগ দিয়েছে। দেওয়ার কারণেই তাদের ভোটের অঙ্কটা সেই সময় বেড়েছিল। কিন্তু বিজেপির নিজস্ব কোনো ভোট ব্যাংক এখনও তৈরি হয়নি, এবং যার কারণে স্বাধীনতার পর প্রথম কুচবিহার জেলার কোনো লোকসভা নির্বাচনে বামপন্থীদের জামানত জব্দ হয়েছিল। এখন আবার এই সাম্প্রদায়িক বিজেপির 5 বছরের ব্যর্থতার কারণে সিপিএম বামপন্থীরা তাদের নিজেদের লোক আবার নিজেদের দিকে টানার চেষ্টা করছে, এবং যতটা চেষ্টা করবে, যতটা যাবে, আর বাকিটা কিন্তু তারা তৃণমূলে শিফট হয়ে যাচ্ছে।
কারণ বিজেপি করে তারা 5 বছরে কিছু দেখতে পায়নি, কেন বিজেপির কাছে সুযোগ সুবিধা পায়নি। বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে প্রত্যেক অ্যাকাউন্টে বিদেশি কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা দিবে, পায়নি। বছরে 2 কোটি বেকার যুবক যুবতীর চাকরি দিবে, সেটাও তারা দিতে পারেনি। জিনিসপত্রের দাম কমাতে পারেনি। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস দাম হু করে বেড়েছে। আবার দেখা যাচ্ছে যে জিএসটির মাধ্যমে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বিজেপি এবং মোদিজি শোষণ করে নিয়ে গেছেন। 28% পর্যন্ত জিএসটি বসিয়ে সেই টাকাটা কেন্দ্রে নিয়ে চলে গেছেন। এবং আরও যে ব্যাপারগুলো, যে আচ্ছা দিন আয়েগা স্লোগানে যুব সমাজ তখন সেই সময় উদ্বেলিত হয়েছিল এবং সেই সময় যুব সমাজের একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল। আর একটা অঙ্ক আপনি দেখবেন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি যে ক্ষমতায় এসেছিল তাতে কিন্তু তারা 27% থেকে 31% ভোটের মধ্যে জিতে তারা ক্ষমতায় এসেছিল। সারা দেশের যত আঞ্চলিক দল, সর্বভারতীয় দল সবাই আলাদা আলাদা দাঁড়িয়েছিল, যার কারণে ভোটগুলো একদম ভাগ ভাগ হয়ে গিয়েছিল। 27 থেকে 31% ভোট পেয়ে বিজেপি সরকার গঠন করেছিল। আজ যে কিন্তু এই 5 বছরের মধ্যে বিজেপি 282 আসন নিয়ে সরকার গঠন করলেও এই কয়েক বছরে উপনির্বাচনগুলো হারতে এবং একটা সিট অনন্তনাগ আইনমন্ত্রী তার মৃত্যু হয় স্ট্রোকে, এখন 267 হয়ে নেমে গেছে। অর্থাৎ বিজেপি কিন্তু এখন সংখ্যালঘু সরকার। তো সেই ক্ষেত্রে এবং গত 5টা রাজ্যের নির্বাচন, তার আগে কর্ণাটকের নির্বাচন, 6টা রাজ্যের নির্বাচন একটানা তারা কিন্তু সরকার গঠন করতে পারেনি। এবং উত্তরপ্রদেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদি কে বসবে, কারা বসবে ঠিক করে, সেই উত্তরপ্রদেশে যে ভোট ভাগাভাগির খেলায় 73টা সিটে এর আগে বিজেপি জিতেছিল। এবার কিন্তু সেই খেলাটা, সেই ফটোগুলো বন্ধ করা হয়েছে। ওখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, মায়াবতী, অখিলেশ, লালু প্রসাদের আরজেডি, লোকদল বিএলডির যে অজিত সিং তার দল এবং কংগ্রেসের সব মিলে আজকে কিন্তু জোট হয়েছে ওখানে। এবং ওই জোট যদি নির্বাচন পর্যন্ত ঠিকঠাক চলে তাহলে বিজেপিকে কিন্তু উত্তরপ্রদেশ থেকে শূন্য হাতে ফিরতে হবে, একেবারে শূন্য হাতে। আর ওখান থেকে শূন্য হাতে ফিরলেই বিজেপির কিন্তু আর সরকার গঠনের কোনো আশা নেই। 267 থেকে যদি 73টা পেয়েছিল, 73টা কমে যায়, তাহলে দেখা যাবে যে 190, 92, 95 আসছে, সরকার হচ্ছে না। তারপরে যে 6টা রাজ্যে ওরা হেরেছে, সেই 6টা রাজ্যে যদি 50% সিট ওরা লুজ করে যা আছে, তাহলে কিন্তু ওদের সিট সংখ্যা অনেক কমে যাচ্ছে, প্রায় 120টা কমে যাচ্ছে। পাঞ্জাবে ওরা সিট পাচ্ছে না, লুজ করবে। বিহারে ওরা সিট লুজ করবে। তাতে যদি প্রায় 180টা সিট আরও লুজ করে, তাহলে 195 থেকে 180 সিট যদি লস হয়, তাহলে কিন্তু 10-15 সিট থাকে। তা সত্ত্বেও বলবো যে ওদের সিটের সংখ্যা শেষ পর্যন্ত 60-এর মধ্যেই থাকবে, মানে সর্বভারতীয় ক্ষেত্রে। আসামে যে 8টা সিট পেয়েছিল, আসামে সেই এনআরসির মাধ্যমে 40 লক্ষ লোকেকে নাম কেটে দেওয়ার যে অবস্থা, যন্ত্রণা, সেই যন্ত্রণা বা অগণতান্ত্রিক স্টেপ নেওয়ার কারণে আসামেরও 8টা সিটই তারা হারাবে। কারণ আসামের বাঙালি এবং বাঙালি যে ভাষাভাষীর মানুষ, তাদের ভোটেই বিজেপির কিন্তু সেখানে সাফল্য এসেছিল। কিন্তু সেই বিজেপি যখন তাদের বিরুদ্ধে যখন এনআরসি করলো, মাধ্যমে 40 লক্ষ মানুষকে তাড়ানোর জন্য বহিরাগত বিদেশি এরকম আখ্যা দিয়ে যখন তাড়ানোর চেষ্টা করলো, তারপরেও কিন্তু ওই ভোটটা এককাট্টা হয়ে বিজেপি বিরোধী হয়ে গেল। সুতরাং আসাম থেকেও আসবে না। এই রাজ্যে 2টো সিট ছিল, এই 2টো সিটও হারাবে। যার মধ্যে একটা সিট দার্জিলিং, আগে পাহাড়ের ভোটে জিতত গজমামা, সেই গজমামা এখন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে। এবং নিচে যে ভোটে ওরা জিতত, এবার কিন্তু সেটা পারবে না। পাহাড়ের থেকেও লিড আসবে, সমতল থেকেও লিড আসবে। কারণ যিনি অমর সিং রায়, তিনি অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, মৃদুভাষী মানুষ, এবং সে একজন বাঙালি মহিলাকে বিয়ে করেছে। এই যে বাঙালি আর নেপালির মেলবন্ধন তিনি ঘটিয়ে রেখেছেন, এই ঘটনাটাই এই নির্বাচনে তাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে।
এবং এখনও বিজেপির কোনো প্রার্থী ওখানে ঘোষণা করতে পারেনি। আর যদি আলুওয়ালিয়াকে ওখানে ঘোষণা করে, আমি আপনাকে বলতে পারি গ্যারান্টি দিয়ে, আলুওয়ালিয়ার জামানত জব্দ হবে। কারণ 5 বছরের মধ্যে আলুওয়ালিয়া আর পাহাড়ে যায়নি, পাহাড়ের মানুষের কথা শোনেনি। পাহাড়ের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হবে, সেটা দেওয়া তো দূরের কথা, আলুওয়ালিয়া পার্লামেন্টেও যে প্রস্তাবটা আনেনি। সেই ক্ষেত্রে পাহাড়ের ভোট আলুওয়ালিয়ার কিন্তু শূন্য হবে, এবং সমতলের যে ভোট আছে সেখান থেকেও আলুওয়ালিয়া ভোট পাবে না, কারণ সমতলের মানুষ অমর সিং রায়কে একসেপ্ট করে নিয়েছে। সেই ক্ষেত্রে ওটা সিট যেমন হারবে। এবং আসানসোল, এটা দুর্ভাগ্য যে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জেতার সিটটা আমরা হেরেছিলাম, আমরা সেটা সংশোধন করে নিয়েছি। এবং এবার ওই বাবুল শিপ্রিয় যে ওখান থেকে জিতেছিল, তাকেও কিন্তু অনেক প্রায় 2 লক্ষ ভোটে হেরে তাকে কিন্তু শূন্য হাতেই বাড়ি ফিরতে হবে। সুতরাং ভারতবর্ষের যা চিত্র আছে, যে অঙ্ক আছে, যে অঙ্কটা যে এটা আছে, সেই অঙ্কটা কষলেই আপনি দেখবেন যে বিজেপি তাদের সিটের সংখ্যা 60-এর নিচে নেমে যাচ্ছে। তারা কিছুতেই, সরকার তো দূরের কথা, কাউকে যে হেল্প করে যে সরকার গঠন করবে সেই অবস্থাও বিজেপির থাকছে না। না, বিজেপি যেটা আবার উল্টো দাবি করছে, আপনার বক্তব্যের ঠিক উল্টো দাবি বিজেপির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে যদি সরকার কেন্দ্রে এবার মোদী সরকার ফিরে আসে আর আপনারা যদি এখানে 15টা আসনও হাতছাড়া হয়ে যায়, তাহলে নাকি আপনাদের তৃণমূল কংগ্রেস ভাবনা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এইগুলো ভাবনা আর স্বপ্ন, স্বপ্ন আর ভাবনা সবসময় সফল হয় না, এটা অলীক স্বপ্ন। পশ্চিমবাংলায় সিট জিতবে বিজেপি এবার, এটা অলীক স্বপ্ন। ভারতবর্ষে আবার সরকারে ফিরে আসবে, অলীক স্বপ্ন। 2-এ 2-এ 4 হয়, 2-এ 2-এ 2 হয় না, 2-3-5, 2-3-5 10 হয়, কখনো ওটা 5 হয় না। সুতরাং এই যে রাজনৈতিক দলগুলো একজোট হয়েছে, তাদের ভোটগুলো একজোট হয়েছে, সুতরাং এটা তো অঙ্কের খেলা। অঙ্কের খেলাতেই তো বিজেপি হেরে বসে আছে, যার জন্য ওই 6টা রাজ্যেতে একটাতেও তারা সরকার গঠন করতে পারেনি। কারণ মমতা ব্যানার্জি যখন থেকে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়েছে, তখন থেকে আস্তে আস্তে দেশের রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী দলগুলো আস্তে আস্তে তারাও ভাবতে শুরু করেছে যে মমতা ব্যানার্জি সঠিক কথা বলেছে। তাই তো মমতা ব্যানার্জির সাথে দেখা করার জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছুটে এসেছেন মমতা ব্যানার্জির কাছে। আবার মমতা ব্যানার্জিও দিল্লিতে গিয়ে সবাই সাথে কথা বলেছেন। আবার মমতা ব্যানার্জি 19শে জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে একটা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন, সফল হয়েছে। 25টা রাজ্যের রাজনৈতিক নেতৃত্বরা সেখানে এসে বক্তব্য রেখেছেন এবং জোট করার শপথ গ্রহণ করে গেছেন, যে যেখানে শক্তিশালী হবে তার সাথে সেখানে জোট হবে। এই ফর্মুলা অনুযায়ী যদি 100% ধরে নিলাম, তর্কের খাতিরে হলো না, যদি 80% সিটেও জোট হয় ভারতবর্ষে, তাহলেও তো বিজেপির আর কোনো সম্ভাবনার সুযোগ কিছুই নাই। এটা তো অঙ্কের খেলা, আমি বারবার বলছি, অঙ্কের খেলা। বিজেপিকে ভোট দিবে কেন মানুষ? 5 বছরে মোদিজি কৃষকের জন্য কিচ্ছু করেননি। 25,000 কৃষক বিজেপি শাসিত রাজ্যগুলিতে আত্মহত্যা করেছে, খুব মারা গেছে, তাদের উৎপাদিত ফসলের দাম পায়নি, ব্যাংকের ঋণ মেটাতে পারেনি, ব্যাংকের চাপে আত্মহত্যা করেছে। প্রায় 2 লক্ষ কৃষক 180 কিলোমিটার দূরে থেকে খালি পায়ে হেঁটে মহারাষ্ট্রে এসছেন এবং ওই কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মোদিজিরই ঠিক ছোট ভাই, নামটা আমার মনে নাই, তিনিই তার নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এই যে ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায়, লালকৃষ্ণ আদবানিজি তাকে এত সম্মান করেছে যে তার মেয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। শত্রুঘ্ন সিনহার মতো একজন জনপ্রিয় মানুষ, তাকেও বিজেপি থেকে সরে আসতে হয়েছে, এবং যশোবেন্দ্র সিনহার মতো মানুষ, তাকেও কিন্তু সরে আসতে হয়েছে বিজেপি থেকে। এবং সাধ্বী যে বিজেপির যে আরএসএসের মানে পরম সংগঠক, সেও কিন্তু বলছে বিজেপি আর ক্ষমতায় ফিরে আসবে না। আরএসএসকে দিয়ে যে সার্ভেটা সারা ভারতবর্ষ করিয়েছে, খবরের কাগজে তারা প্রকাশও করেছে, নীতিন গডকরি সে ব্যাপারে একটা স্টেটমেন্টও দিয়েছে যে বিজেপির সরকার আর ফিরে আসবে না, তাদের সিটের সংখ্যা 100-র নিচে হবে।
তো এই যে সারা দেশব্যাপী বিজেপির নেতারা এবং যে সমস্ত মানুষরা বিজেপি থেকে সরে আসছে, যেভাবে এই 5 বছরে উপনির্বাচনের ফলাফল হয়েছে, বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফলাফল হয়েছে এবং নগরপালিকা পঞ্চায়েতের রেজাল্ট হয়েছে, তাতে বিজেপির আসার কোনো সম্ভাবনা নাই। গ্রাসরুট লেভেলে কিছু নেই বিজেপির। শুধু ধর্মের ভিত্তিতে মানুষে ভাগাভাগি করে আবেগের ভিত্তিতে ভোট নিতে চাইছে। মানুষ আবেগ নয়, মানুষ বাস্তবকে চায়, মানুষ পেটে ভাতে খেয়ে থাকতে চায়, মানুষ সুবিধা পরিষেবা চায়, যেটা মোদী সরকার দিতে ব্যর্থ হয়েছে। মানুষ চায়, দেশের মানুষ চায় যে বর্ডার এলাকায় প্রোটেকশন আরও বাড়ুক এবং বর্ডার এলাকার মানুষ আরও ভালো থাকুক। আমাদের জানে কোনো সেনা মারা না যায়। 14ই ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে, আজকে বলতে বাধ্য হচ্ছি, এটা ঘটানো হয়েছে মানুষের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য ঘটানো হয়েছে। না হলে সেনাবাহিনীর পক্ষ থেকে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, প্রতিরক্ষা দপ্তরের কাছে আবেদন করা হয়েছিল যে এই সেনা শিফটিংটা আকাশপথে করা হোক, এয়ার ইন্ডিয়ার মাধ্যমে করা হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট সেদিন কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে এবং রাস্তা পথেই, সড়ক পথেই সেনা শিফটিংয়ের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। 78টা গাড়ি একসাথে র্যালি করে যাচ্ছিল, এতগুলো 2500 সেনা ছিল অফিসার সহ। এত বড় একটা ঘটনা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আগে কি খবর? নিশ্চয়ই কিছুই ছিল না। জাতীয় নিরাপত্তা পর্ষদের যে উপদেষ্টা অজিত দাভালকর, তার কাছে কি খবর ছিল না? নিশ্চয়ই ছিল, শোনা যাচ্ছে ছিল। কারণ এখানে একটা যে আরও ভাবতে হবে, বিজেপির যখন গভর্নমেন্ট ছিল আগে, তখন এই অজিত দাভালকর এই কিন্তু ওই যে জঙ্গি পাকিস্তানের কি নাম ওর, মাসুদ আজহার, ও কিন্তু ভারতীয় জেলে বন্দী ছিল। তাকে সাথে করে প্লেনে করে নিয়ে কান্দাহার এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিল। আবার সেই অজিত দাভালকরই জাতীয় নিরাপত্তা পরিষদের তিনি উপদেষ্টা। তাহলে কি বলবো, এখানে একটা গটা ম্যাচ হয়েছে। ভারত পাকিস্তান একটা আলাদা একটা ভাবাবেগ আছে মানুষের মধ্যে। সেই ভাবাবেগটা উস্কে দিয়ে মোদিজি ভোটে জিততে চাইছিলেন। এবং যেদিন এই ঘটনা ঘটলো 3:10 14ই ফেব্রুয়ারি, সেদিন মোদিজি ঝাড়খণ্ডের একটা ন্যাশনাল পার্কে তিনি শুটিং করছিলেন ডিসকভারি ইন্ডিয়াতে, তাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। এবং যখন 3:10 মারা গেছে, এই ঘটনা ঘটছে 3:20 মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু সারা দেশ জেনে গেছে। মোদিকে যখন এই ঘটনায় প্রশ্ন করে সাংবাদিকরা, বলছে আমি তো ঘটনার 25 মিনিট পরে আমি খবর পেয়েছি। ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রী, সে যদি বলে এত বড় একটা ঘটনা সারা ভারতবাসী জানলো 10 মিনিটের মধ্যে, আর সে জানছে 25 মিনিটের পরে, তার ডিজিটাল ইন্ডিয়ার কথা যে বলছে, সেই ডিজিটাল ইন্ডিয়াটা কোথা থেকে হবে, কিভাবে হবে? এবং তার পরদিন শহীদ সেনাদের তর্পণ না করে তিনি হাসি মুখে একটা রেলগাড়ির উদ্বোধন করলেন। পরদিন যখন সেনা ছাউনিতে গিয়ে তিনি শ্রদ্ধা জানাতে গেছেন, দেখা যাচ্ছে যে জুতো পরে ফুল দিচ্ছেন। এর মধ্যে যদি একটা প্রমাণ হয়ে যায়, প্রকাশ হয়ে যায় যে এটা ঘটানো হয়েছে, ঘটনাটা এতগুলো বীর জওয়ানের শহীদের রক্তে তিনি ক্ষমতায় ফিরে আসতে চাইছেন। এবং 3 দিনের মাথা থেকেই তিনি দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সভায় তিনি বক্তৃতা দিচ্ছেন, ভাই আর বাহেনও হামকো ভোট দিজিয়ে, হামকো পাওয়ার মে লে আইয়ে। একদিকে যেমন সারা রাষ্ট্রের মানুষ শোকাগ্রস্ত, সেই সময় উনি ভোটের প্রচার করছেন, ভোট চাইছেন, আবার ক্ষমতায় ফিরে আসতে চাইছেন। আর একটা কথা না বললেই নয়, শ্রীদেবীর মৃত্যুতে এই মোদীর সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। আর এতগুলো সেনা জওয়ান অফিসার তার মৃত্যু হলো, এতগুলো পরিবার অনাথ হলো, এতগুলো স্ত্রী তাদের সিঁদুর মুছে গেল, সারা দেশ শোকাগ্রস্ত। বিজেপি সরকার, মোদিজি এদের আত্মার শান্তি কামনায় একদিনও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেননি। এটা খুব দুঃখের।
খুব বেদনা। একটা বিষয় ছিল, আরেকটা জিনিস আমি এর মধ্যে থেকে আপনাকে জিজ্ঞাসা করি, আপনার কথা প্রসঙ্গে এসে গেল, সেটা হচ্ছে যে আপনারা বিজেপির এই হিন্দুত্ববাদ বা বিজেপিকে সাম্প্রদায়িক সরাসরি বলা এসব বিভিন্ন সময় অভিযোগ করেই থাকেন, কিন্তু দেখা যায় সেটা হচ্ছে যে এই বিজেপির মোকাবেলা করতে গিয়ে আপনাদের অনেক প্রার্থী নেতা তারা এখন কিন্তু পুজো পার্বণ শুরু করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, এটা কেন? না না, মন্দির মসজিদ আছে, থাকবে। আমি যে ধর্মের হই সেই ধর্মের প্রতি শ্রদ্ধা, আমি সেই ধর্মটা পালন করব, আর অন্য ধর্মকে আমি সম্মান দেব, শ্রদ্ধা করবো, এটাতে দোষের কিছু নাই। আমি হিন্দু মানুষ, মদন মোহন বাড়ি যাব, পুজো দেব, কালী মন্দিরে যাব, পূজা দেব, এবং শ্রীকৃষ্ণর মন্দির থাকলে সেখানেও যাব, পূজা দেব, লক্ষ্মীনারায়ণ মন্দিরে পূজা দেব, এতে দোষের কিছু নেই। যে মুসলিম ভাই আছে সে মসজিদে গিয়ে সে আজান দিবে, নামাজ পাঠ করবে, তার ধর্ম সে পালন করবে, রোজা করবে, ঈদ করবে, তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, এতে তো দোষের কিছু নেই। দোষের কিছু নেই, কিন্তু এবার তৎপরতা অনেক বেশি দেখছি। এবার না আগা করে এই যে দেখাচ্ছেন আপনারা মদনমোহন মন্দির, এখানে কি প্রতিদিন 50 বছর আগে থেকে দেখছি শয়ে শয়ে মানুষ এসে পুজো দেয় না? আমরা কি পুজো দিইনি? যেই প্রথম কুচবিহারের মানুষ কমপক্ষে বিয়ে শাদী করে যাওয়ার সময় একবার পুজো দিয়ে যায় মদন বাড়িতে, আবার স্ত্রী সঙ্গে করে যখন বাড়িতে আসে আবার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে মদনমোহন ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে, এতে দোষের কি আছে? দোষের তো কিছু নেই। একদমই। আমরা আবার নির্বাচনে ফিরে আসি। নির্বাচনে মূলত আপনাদের এবার ইস্যুটা কি, কেন মানুষকে গিয়ে কি বলছেন, কি কারণে আপনাদের ভোট দেবে? দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে মোদী সরকার ভারতবর্ষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, ভারতবর্ষের ডেভেলপমেন্ট করতে ব্যর্থ হয়েছে, জিনিসপত্রের দাম কন্ট্রোলে রাখার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এবং আমাদের যে দেশের সার্বভৌমত্ব, আমাদের সীমানা যে কি বলবো, সীমানা যে পাহারা, সেই ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে, এবং একটা দুর্বল সরকার, মনে হচ্ছে একটা দুর্বল সরকার ভারতবর্ষে রয়েছে, যে দুর্বল সরকারের পক্ষে ভারতবর্ষকে শাসন করা সম্ভব নয়, ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয়। এই 5 বছরে মোদিজি বলতে পারবে বিজেপি যে সারা ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি করছে, একটা মেডিকেল কলেজ করছে, একটা ডিগ্রি কলেজ করছে, একটা প্রাইমারি স্কুল করছে, একটা কোনো শিল্প স্থাপন করছে, বলতে পারবে? পারবে না। কিন্তু মমতা মাঝি 7 বছরের মধ্যে রাজ্যে অনেকগুলো মেডিকেল কলেজ হাসপাতাল নতুন করেছে, আমার কুচবিহারেও করেছে 7 বছরের মধ্যে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় করেছে, যার মধ্যে একটা কুচবিহারেও রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ অনেকগুলো করেছে, তার মধ্যে কুচবিহারেও একটা আছে, 45টা আইটিআই কলেজ করেছে, প্রায় 50টা মতো নতুন ডিগ্রি কলেজ করেছে, এবং পলিটেকনিক কলেজ সেটাও 20টার বেশি করেছে। সুতরাং এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি কৃষকের জন্য যে সমস্ত প্রকল্প ঘোষণা করে চালু করেছে, যার মধ্যে সমস্ত কৃষকের, সারা রাজ্যের কৃষকের জমির খাজনা মকুব করে দিয়েছে, সারা রাজ্যের যত কৃষি জমি তার ফসল বীমা যোজনা করে কৃষকের ফসল যখন দুর্যোগে নষ্ট হয়, কৃষকের ফসল যখন ওই শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যায় নষ্ট হয়, তার ক্ষতিপূরণ পাচ্ছে কৃষকরা, বাংলার কৃষকরা। এবং কৃষকের যে জমি, সেই জমি যদি 3 বিঘে থাকে, তাহলে 3 বিঘে জমিতে চাষের জন্য 2 ভাগে 2,500, 5,000 টাকা দেওয়া চালু করে দিয়েছে। এবং 20 বছর যদি কোনো কৃষকের পূর্ণ হয় বয়স, 60 বছরের মধ্যে যদি সে মারা যায়, যে কোনোভাবে মারা যায়, তার পরিবার 2 লক্ষ টাকা পাবে। এবং যত পুরনো নামজারি বাকি রয়েছে বিনা খরচে সেই নামজারিগুলোর ব্যবস্থা মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, করে দিচ্ছে বিএলআর অফিসের মাধ্যমে। এবং এই নামজারি করার কারণ করলেই সে কৃষক বন্ধুর প্রকল্পের সাথে যুক্ত হতে পারবে। এই জমির যে ফসল নষ্ট হয় তার ক্ষতিপূরণটা পাবে। বিভিন্ন প্রকল্পের যে ঘরবাড়ি রয়েছে, সুবিধা রয়েছে, এই সুবিধা ঘরবাড়িগুলো কিন্তু সেই মানুষটা পেতে পারবে। তো এত সুযোগ সুবিধা, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা, এবং রাস্তাঘাট, সেতু, ব্রিজ সারা রাজ্য জুড়ে যেভাবে করেছে মমতা ব্যানার্জি, এত সুন্দর বাংলা, এত দ্রুততার সাথে এই বাংলা এগিয়ে যাচ্ছে যে এটা আমরা ভাবতেও পারিনি। এবং আর একটা কথা না বললেই নয়,
পিছিয়ে পড়া উত্তর বাংলার সার্বিক আরও দ্রুত উন্নয়নের লক্ষ্যে 2012 সালের প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রককে তিনি স্থাপন করেছিলেন, সৃষ্টি তিনি করেছিলেন এবং শিলিগুড়িতে মিনি সেক্রেটারিয়েট করেছেন। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক এবং 18টা আরও দপ্তর তার অফিসাররা সেটা বসে, মন্ত্রীরা যখন উত্তরবঙ্গে আসে তার ঘরে তারা বসে। তো এই যে তার যে স্বপ্ন উত্তরবঙ্গের উন্নয়ন, বাকি যে দপ্তরগুলো আছে সারা রাজ্যে যেমন করছে এখানেও করছে, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই দপ্তরের টাকাটা শুধু উত্তরবঙ্গের 8টা জেলায় খরচ হচ্ছে, তাতে উত্তরবঙ্গের উন্নয়নটা আরও বেশি করা সম্ভব হয়েছে, দ্রুততার সাথে সেই উন্নয়নটায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। বামপন্থী আমলে এগুলি ভাবেনি। 100% বাড়িতে বিদ্যুতের আলো 2017 সালে মমতা ব্যানার্জি পৌঁছে দিতে পেরেছেন। আর মোদিজি বেনারসে গিয়ে এই কয়েকদিন আগে বললেন 2020 সালের মধ্যে উত্তরপ্রদেশের সব ঘর মে বিজলি জ্বলেগা। 2017 সালের মধ্যে মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন উনি বলছেন 2020 সালের মধ্যে উত্তরপ্রদেশে নাকি সেই প্রকল্পটা তিনি কমপ্লিট করতে পারবেন। 5 বছরে কি করলেন? 5 বছরে তার কি করলেন? একটা খতিয়ান দেখান না বিজেপিরা যে 5 বছরে এই কাজটা করছে। বন্যা হয়েছে, কত বড় বৈমাতৃসুলভ আচরণ। আসামের বন্যা দেখতে প্রধানমন্ত্রী গেলেন, 450 কোটি টাকা দিলেন। পাশে বিহারের বন্যায় গিয়ে 400 কোটি টাকা দিলেন। রাজস্থান গুজরাট মরুভূমির দেশ, সেখানে বন্যা মানে সামান্য বৃষ্টি, সেখানে 500, 1000 কোটি টাকা দিলেন। আর বাংলা যে এত বড় বন্যা হলো, বাংলার জীবনে এত বড় বৃষ্টি, এত বৃষ্টিপাত হয়নি, বন্যা হয়নি, এখানে দেখতেও এলেন না, একজন মন্ত্রীকেও পাঠালেন না, একটা পয়সাও দিলেন না। এটা কি বৈমাতৃসুলভ আচরণ নয়? একদমই। আর তাহলে বাংলার মানুষ কেন ওনার সাথে থাকবে, কেন ওনার পাশে থাকবে? বাংলার মানুষকে তো মোদিজি পেটে ভাতে মারতে চাইছেন। আর মমতা ব্যানার্জি মাথা নত না করে, মাথা উঁচু করে রাজ্যের আয় বাড়িয়ে সেই আয়ের মাধ্যমে রাজ্যকে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকালকেই দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করেছিলেন একটা, এবং সেখানে দিলীপ ঘোষ দাবি করেছেন কেন্দ্রীয় সরকার কত টাকা কী প্রকল্পে দিয়েছে। তার মধ্যে অনেকগুলো বিষয় তুলে ধরেছিলেন, এবং যেটা তার অভিযোগ ছিল যে মমতা ব্যানার্জি সব এই কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজের নাম করে চালাচ্ছেন। 2 নম্বর যে প্রসঙ্গটা বলেছেন সেটা হচ্ছে মেডিকেল কলেজে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, এটা দাবি করেছেন হচ্ছে দিলীপ ঘোষ গতকালকে। আমি বলিনি, আবার পরে না ভুলে যাব না, এইটুকু বলেনি। হ্যাঁ, আচ্ছা। কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের 29টা রাজ্য থেকেই রেভিনিউ নিয়ে যায়, মোটর ভেহিকেলস, রোড ট্যাক্স, জিএসটি, তারপর আরও বিভিন্ন যে সেসগুলো আছে 29টা রাজ্য থেকে তুলে নিয়ে যায়, এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এই রেভিনিউর একটা অংশ যে রাজ্য থেকে যত তুলে নিয়ে যাচ্ছে একটা বড় অংশ সেই রাজ্যকে ফেরত পাঠানোর কথা, কিন্তু মোদিজি সেটা পাঠাচ্ছেন না। দিলীপ ঘোষ যে দাবিটা করছে, মোদিজি কি টাকা ছেপে তারপরে আমাদের দিয়েছে? তা তো দেয়নি। আমাদের পাওনা টাকা আমরা তো বলেছিলাম, মমতা ব্যানার্জি বলেছিল তুমি আমার রাজ্য থেকে 1 পয়সাও তুমি নেবে না রেভিনিউ, আমরা তোমার কাছে একটা পয়সাও চাবো না, মমতা বলেছিল তো মমতা ব্যানার্জি। কিন্তু কেন্দ্রীয় সরকার রাজি হয়নি যে আমার রাজ্যের যা রেভিনিউ আমরা তুলব, যে কোনো রেভিনিউ, আর তোমার কাছে আমি একটা কানা পয়সাও চাইবো না। কিন্তু কেন রাজি হলো না? আমাদের রাজ্য সরকারগুলোর রেভিনিউ তো এরা সেন্ট্রাল গভর্নমেন্ট এত বাহাদুরি করছে, এত রমরমা ভাব ওদের পার্টি ফান্ডে এত টাকা আমাদের রাজ্যগুলোকে শোষণ করে নিয়ে যাচ্ছে। 28% জিএসটি বসিয়েছে, এই 28% জিএসটিতে সাধারণ মানুষের পকেট কেটে এরা শোষণ করে নিয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ কতটুকু জানে? ও তো লেখাপড়া কি বলছে শুনছিলাম 8 পাস, তার কোনো সার্টিফিকেট দেখাতে পারেনি। উনি নির্বাচন কমিশনের সম্ভবত বিএ পাসের কথা লিখেছিলেন, কিন্তু আসলে শুনেছি 8 পাস। একটা 8 পাস লোকের মাথায় কতটা বুদ্ধি আছে আর অর্থনৈতিক ব্যাপারটা কতটা উনি বুঝতে পারেন এটা তো সবাই জানে। যা পাচ্ছে তাই বলে দিচ্ছে, যা পাচ্ছে তাই বলে দিচ্ছে। তো এই অবস্থায় বলবো দিলীপ ঘোষের কথার কোনো মূল্য নেই।
বাংলার মানুষ মূল্য দেয় না। মেডিকেল কলেজগুলো নিয়ে যে অভিযোগটা করেছেন দিলীপবাবু, সেটা হচ্ছে যে মেডিকেল কলেজে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, কিন্তু কুচবিহারের প্রসঙ্গ উল্লেখ করেছেন, অথচ পরিকাঠামো এখনো সঠিকভাবে তৈরি হয়নি। একটা মেডিকেল কলেজ একদিনে তৈরি হয় না, একটা বিল্ডিং করতে গেলে 5 বছর 4 বছর লাগে, কিন্তু আমরা 2 বছরের মধ্যেই প্রায় কমপ্লিট করছি, আর 8 মাস লাগবে। দ্রুত গতিতে কাজ চলছে, ভালো এজেন্সিকে কাজটাও তারা টেন্ডারে নিয়েছে। দিলীপ ঘোষ বললো আর কালকে একটা ইটের দেওয়াল একটা বাড়ি হয়ে গেল, ওর কোনো নত্যসত্য জ্ঞানই নেই এই ব্যাপারে। যদি থাকতো তাই এই কথা বলতো না। যত দ্রুততার সাথে কুচবিহারে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে বিল্ডিংটা, এত দ্রুততায় কোথাও করা যায় না। এবং ইতিমধ্যেই কুচবিহার সরকারি যে জেলা হাসপাতাল, সেখানে মেডিকেল কলেজের পরিকাঠামোগুলো আমরা সেখানে করার সুযোগ পেয়েছি। এবং মেডিকেল কলেজের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হবে, তার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা চালু হয়ে গেছে, ডাক্তার এসে গেছে, সেই ডাক্তাররা বড় বড় অপারেশন এখানেই করছে এবং যে পরীক্ষা নিরীক্ষা এখানেই করছে। এবং খুব অল্প সময়ের মধ্যেই কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে যে ক্রীড়া দপ্তরের যে আবাসনটা আছে 3 তলা, ওখানে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের ক্লাস শুরু হতে যাচ্ছে। সুতরাং কুচবিহার সহ বাংলার যে কটা মেডিকেল কলেজ হাসপাতাল সবগুলো দ্রুততার সাথে কাজ চলছে এবং খুব অল্প সময়ের মধ্যে কাজ কমপ্লিটও হবে। কিন্তু সারা ভারতবর্ষে ওই দিলীপবাবুর দল বিজেপির রাজ্যগুলিতে একটাও তো করতে পারেনি। এই যে আমাদের পাশে আসাম রাজ্য আছে, আসামের অর্ধেক রাজ্য থেকে লোক ট্রেনে বাসে এসে কুচবিহার জেলা হাসপাতাল, আলিপুরদুয়ার হাসপাতাল, জলপাইগুড়ি হাসপাতাল, শিলিগুড়ি হাসপাতাল, কলকাতার বিভিন্ন হাসপাতাল যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয়, সমস্ত হাসপাতালগুলিতে এরাই এসে তো ভিড় করছে। ভিড় করে বিনা পয়সার চিকিৎসাটা বিজেপির রাজ্যের যারা এই জনগণ তারা নিয়ে চলে যাচ্ছে। আসামে খোঁজ করে দেখুন তো এই পরিষেবাগুলো আছে নাকি। এই একটা উদাহরণ দিই, কিছুদিন আগে ওই শঙ্করদেবের মন্দিরের মধুপুরে ছত্রধরের কিছু লোকজন প্রত্যেক বছর 2 রাজ্যের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য আসে, অনুষ্ঠান করে। এবার আমরা উৎসব হলটায় দিয়েছিলাম ওদেরকে, ডিএম অফিসের পাশে মমতা ব্যানার্জি নামকরণ করেছিলেন উৎসব। তারা ওই জায়গায় ওই অডিটোরিয়ামে প্রোগ্রাম করে এত খুশি, সদল বলে পরের দিন এসে এত খুশি যে আমাদের সারা আসামে এই ধরনের উন্নত মানের একটা অডিটোরিয়াম নাই, যা কুচবিহারে আছে। তো সেই জন্য বলবো যে কুচবিহার শহরের রাস্তাঘাটগুলো একবার দেখুন না, কত উন্নয়ন হয়েছে। প্রত্যেকটা অলি গলি রাস্তায় পথবাতি দেওয়া হচ্ছে, এলইডি লাইট লাগানো হচ্ছে, পুকুরগুলো সংস্কার করা হচ্ছে, বিভিন্নভাবে ডেভেলপ করা হচ্ছে শহরকে। রাসমেলা ময়দানে মাটি করে উঁচু করে দেওয়া হয়েছে, পুলিশ লাইনে মাটি কেটে দেওয়া হয়েছে। আরও কিছু মাঠ আছে, আমরা সেগুলো মাটি কেটে খেলাধুলার উপযুক্ত করব, অনুষ্ঠানের উপযুক্ত করে দেব। সুতরাং সেই ক্ষেত্রে বাংলা দ্রুততার সাথে যেভাবে এগিয়ে আসছে তার প্রমাণ আমি দিচ্ছি, 3টে প্রমাণ দেব। নাম্বার 1 কন্যাশ্রী প্রকল্প, বিশ্বের মধ্যে নাম্বার 1 আপনি জানেন, পুরস্কৃত হয়েছে। সেকেন্ড সেটা হলো উৎকর্ষ বাংলা এবং সবুজ সাথী, রাষ্ট্রসংঘের বিচারে 5টা প্রকল্পের মধ্যে এই 2টো জায়গা পেয়েছে। তাহলে 5টার মধ্যে 2টো বাংলা জায়গা পেয়েছে। ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে বিজেপিরও রাজ্য রয়েছে, সেখানে কিন্তু বিজেপি শাসিত একটা রাজ্যেরও কোনো প্রকল্প জায়গা করে নিতে পারেনি। এবং আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে 100 দিনের কাজে ভারতবর্ষে আমরা 1 নম্বর। এবং ভারতবর্ষের যত মুখ্যমন্ত্রী আছে, এই মুখ্যমন্ত্রীর মধ্যে পরপর 4 বছর মাননীয় মমতা ব্যানার্জি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর শিরোপা পেয়েছেন। এবং আরেকটা আমি উদাহরণ দিই, বিশ্বব্যাংক গত 3 বছর যাবৎ সারা ভারতবর্ষের 29টা রাজ্যে গ্রামোন্নয়নের ক্ষেত্রে একটা সমীক্ষা চালিয়ে গেছিলেন। সেই সমীক্ষার রিপোর্ট যখন জমা দিয়েছে, তাতে দেখা গেল যে পশ্চিমবাংলা গ্রামোন্নয়নের ক্ষেত্রে নাম্বার 1, যার জন্য 426 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক পশ্চিমবাংলার গ্রামগুলো আরও উন্নয়নের লক্ষ্যে তারা মমতা ব্যানার্জির হাতে তুলে দিয়েছেন। তাহলে মোদির শাসিত রাজ্যগুলিতে কেন পেল না? কেন এরা এই সমস্ত প্রকল্প, নতুন নতুন প্রকল্প কেন নিতে পারলো না? মানুষের স্বার্থে কেন পরিষেবা দিতে পারলো না? শুধু লুটপাট আর লুটপাট। এক মোদি 200টা দেশ কমপক্ষে এই 5 বছরে তিনি ভ্রমণ করেছেন। শোনা গেছে তার ভ্রমণের খরচায় 20,000 কোটি টাকা খরচ হচ্ছে। একদিকে কৃষক ঋণ শোধ করতে না পেরে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, আর একদিকে উনি 10 লক্ষ টাকার স্যুট প্যান্ট কোট পরে
1.5 লক্ষ টাকার কলম পকেটে গুজে আর 20 লক্ষ টাকার সোনার ঘড়ি হাতে গুজে তিনি দেশ ভ্রমণ করছেন, হা 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 করে ঘুরে বেড়াচ্ছেন। ওনার দেশের প্রতি কোনো মায়া মমত্ব নেই। ওনার মায়াটা হচ্ছে চেয়ারের প্রতি আর পাওয়ারের প্রতি। তা আমরা ওই পাওয়ার থেকেই আর চেয়ার থেকেই তাকে সরাবো। এবার তার দলকে ধুয়ে মুছে বাংলা দেশে সাফ করে দেবো। আমি জেলাতে আবার ফিরে আসছি। জেলাতে হচ্ছে যে কুচবিহার এই রাজ্যে প্রথম দফায় যে দুটো জায়গায় নির্বাচন হতে চলেছে, একটা হচ্ছে কুচবিহার আর একটা হচ্ছে আলিপুরদুয়ার, এবং 11ই এপ্রিল এই ভোটটা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এসে এখানে পৌঁছেনি, অথচ আমাদের রাজ্যের অন্যান্য জেলায় দেখা যাচ্ছে কোনো এটা আমাদের ব্যাপার নয়। ওরা কেন্দ্রীয় বাহিনী আনবে না আমেরিকান বাহিনী আনবে না রাষ্ট্রসংঘের থেকে বাহিনী আনবে, ওটা আমার দেখার দরকার নেই। যারাই আসুক তারাই আমাদের ভাইয়ের মতো। ভারতবাসী আমরা সবাই, আসুক তারা তাদের দায়িত্ব পালন করতে হবে। মোদিজি ক্ষমতায় আছে, তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ ওদের পালন করতে হবে। তারা আসবে আর আমরা ভোট দেব। এর আগেও তো দেখেছেন যে মিলিটারি দিয়ে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয়েছে, আমাদের কি হারাতে পেরেছে? এই যে পঞ্চায়েত নির্বাচনের পর মহেশতলায় যে একটা উপনির্বাচন হলো, 12 কোম্পানি ফোর্স দিয়েছিল। একটা জেলায় সর্বোচ্চ 10 কোম্পানি ফোর্স আসে। একটা উপনির্বাচনকে ঘিরে 12 কোম্পানি ফোর্স দেওয়ার পরেও যে ভোট হয়েছে তাতে 5 গুণ ভোট বেড়েছে। 16 সালে যে ভোটে কস্তুরীদি 12,200 ভোটে জিতেছিল, আর উপনির্বাচনে তার হাজব্যান্ড দুলালদা 62,200 ভোটে জিতেছে। তাহলে যত মেলাটি আর ফোর্স দিয়ে যদি ভোট হতো তাহলে তো সারা ভারতবর্ষে তারা 542টা 43টা সিট সবটাই তো তারা নিয়ে যেত। এটা হয় না। না, কিন্তু যেটা জেলাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন থানা এলাকায় এখনো অস্ত্র উদ্ধার হচ্ছে, এটা কি নির্বাচনের আগে একটা অশনি সংকেত নয়? বিজেপি তারা ইচ্ছাকৃতভাবে তারা জেলায় জেলায় অস্ত্র ঢুকিয়েছে। আমার পুলিশ সেই অস্ত্রশস্ত্র প্রচুর পরিমাণে উদ্ধার করেছে, আরও উদ্ধার কাজ চলছে, চিরুনি তল্লাশি চলছে। আজকেও ঘোষকার ডাঙাতে অস্ত্র উদ্ধার হয়েছে। সুতরাং যেখানে যতটা পারছে সেখানে আমার স্টেট পুলিশ তাদের যোগ্যতার অনুযায়ী তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে যে তার বিএসএফ যে কাজ করতে পারেনি আমার রাজ্যের পুলিশ সেই কাজ করেছে। তারা প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। বাকি অস্ত্র জানা গেছে নদীতে খালে বিলে ফেলে দিয়েছে, কারণ কোথায় ফেলেছে নদীর জল, পুকুরের জল না শুকালে বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে একটা অস্ত্রও যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু সেই অস্ত্রটা উদ্ধার করার জন্য আমার পুলিশ একদম হন্যায় ঘুরে বেড়াবে। যতক্ষণ না উদ্ধার করতে পারবে ততক্ষণ ওর পিছু ছাড়বে না। আপনি নিজে দাবি করেছিলেন বিভিন্ন জায়গায় যে আগামী নির্বাচনে আপনার প্রার্থীকে 5 লক্ষ বেশি ভোটে জেতাবেন। বিজেপি দাবি করছে জিতবে, বামেরা দাবি করছে জিতবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনি কি করে 5 লক্ষ ভোটে নিজের প্রার্থীকে জেতাবেন, কোন অঙ্কে? একদিকে বিজেপির সার্বিক ব্যর্থতা, সাম্প্রদায়িকতার সুশ্রী দেওয়া, হিন্দু মুসলমান রাইট লাগানোর চেষ্টা, এবং পাশে যে বাংলা আসাম আছে এনআরসি করে 40 লক্ষ বাংলাভাষী মানুষকে, নেপালি ভাষী মানুষকে, ওখানে আদিবাসীদাকে তাদের ভোটার তালিকা থেকে, নাগরিকত্ব থেকে তা কেড়ে নেওয়া, তার ভোটারকে কেড়ে নেওয়ার চেষ্টা। বাংলার মানুষ এটা মানে নেয়নি। এমনকি পশ্চিম বাংলার যারা বিজেপি নেতা, যারা অবজারভার, বিজয় বর্গী, তারা পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে বলেছে বাংলায় ক্ষমতা এলে 2 কোটি বাংলাভাষী মানুষকে, যারা হিন্দু তাদের গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাবে, যারা মুসলিম তাদের গলা ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠাবে। এরপরেও কি বাংলার মানুষ খাল কেটে কুমির আনবে? আসামের মানুষ খাল কেটে কুমির এনে আজকে তারা পস্তাচ্ছে। বাংলার মানুষ ওখান থেকে শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে আর ওই ভুলটা এই রাজ্যের মানুষ করতে চাইছেন না। তাই তো দিলীপ ঘোষ সম্ভবত পরশুদিন কি কালকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনি খেয়াল করতে পারেন যে পশ্চিম বাংলায় 42টা আসনে যোগ্য প্রার্থী দেওয়ার মতো যোগ্য প্রার্থী ওদের কাছে নেই। ওরা এর ওপরে ধার করছে, আমরা যা উচ্ছিষ্ট ফেলে দিচ্ছি সেগুলি কুড়িয়ে নিয়ে খাচ্ছে, চেটপুটে খাচ্ছে, সেগুলিকে দাঁড় করায় দিতে চাচ্ছে। আমি আবার বলছি, ভাড়াটিয়া সেনা দিয়ে যুদ্ধ জয় করা যায় না, এবং যারা নিজের ঘরে ছুরি মেরেছে অপরের ঘরে গিয়ে তারা তো কামান দাগবে, এটাই তো হয়। সুতরাং বিজেপি আজকে বুঝতে পারছে না, একদিন এই ভুলের
তাদের খেসারত দিতে হবে। সেই ভুলটা, সেই খেসারতটা এই নির্বাচন থেকে শুরু হবে। নাহলে একটা জাতীয় দল, আমাদের একটা স্টেট পার্টি নির্বাচন ঘোষণার 48 ঘন্টার মধ্যে 42টা প্রার্থী ঘোষণা করে নেমে পড়লেন নির্বাচন যুদ্ধে। কিন্তু একটা ন্যাশনাল পার্টি এখনও তারা 42টা কেন দুটো সিটেরও প্রার্থী ঘোষণা করতে পারেনি। তার কয়দিন ভোট আছে? তো সেই ক্ষেত্রে মানুষ তো বুঝে যাচ্ছে এই যে দম নাই, এদের ক্ষমতা নেই, কি বলবে মানুষের কাছে। পঞ্চায়েত দখল করতে পারেনি, পঞ্চায়েতে লড়তে পারেনি, লড়তে না পারার কারণে পঞ্চায়েত যদি না থাকে ওর ভোটটা তুলবে কে? শুধু শুধু মুখ ফুকালে হবে? ওই টিভিতে মুখ দেখালে হবে ভোট হবে? আপনার খবরিয়া চ্যানেলে মুখ দেখালে ভোট হবে? হবে না। ওদের কিছু কিছু লোক আছে তাদের কোনো ভাবমূর্তি নাই। বলুন তো, কুচবিহার জেলায় একটা মুখের কথা বলুন, যার ভরসায় জেলার মানুষ কুচবিহারে ভোট দিবে। সারা রাজ্যে একটা মুখ বলুন যে মমতা মঞ্চকে বাদ দিয়ে সেই মুখকে দেখে, সেই মুখের প্রতি আস্থা রেখে বাংলার মানুষ ভোট দেবে আছে? একটাও নাই। তাই মানুষ, বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। এমনকি ভারতবর্ষের মধ্যে সব থেকে রাজনৈতিক সচেতন মানুষ হলো বাংলার মানুষ, বিচক্ষণ মানুষ। তাই তারা দেখে শুনে মূল্যায়ন করে আর বাংলার উন্নয়নটাকে আরও যাতে এগিয়ে যায়, দ্রুত এগিয়ে যায়, তার জন্য বাংলার মানুষ ভোট দেবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোড়া ফলে, অন্য কোথাও ভোট দেবে না। না, মূলত হচ্ছে যে আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে সন্ত্রাস নিয়ে বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বইগুলো লিখেছিলেন, চিঠি লিখেছিলেন, সেইটা কপি মুকুল রায় নির্বাচন কমিশনকে জবাব দিয়েছে। মানে মুকুল রায় কী করলো না করলো আমরা ভাবি না। মুকুল রায়ের কোনো হিম্মত নেই, ক্ষমতা নাই। চ্যালেঞ্জ করছি, মুকুল রায় দাঁড়াক না, তার নিজের ব্যারাকপুর সিটে দাঁড়িয়ে জিতে দেখাক, তার জনপ্রিয় দেখাক, হিম্মত তাকে দাঁড়াক। আমি চ্যালেঞ্জ করছি মুকুল রায়কে, একটা সিটে দাঁড়াক, বাংলার দাঁড়িয়ে জিতে দেখাক। তাহলে তার ছেলের নামটা ভুলে গেছি, শুভ্রাংশু, তাকে কেন দলে নিতে পারেনি? কেন সে বলছে আমি মমতা ব্যানার্জির দলে থাকবো, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমি অভিভূত, তার উন্নয়নের সাথে আমি শরিক থাকবো, আমি কখনো বিজেপির মতো সাম্প্রদায়িক দলে যাব না? তার ছেলেকে বোঝাতে পারেনি, তো অন্য লোককে কীভাবে বুঝাবে? অর্জুন সিংকে তো নিয়ে গেলেন। দেখো, অর্জুন সিং গেল, তার কপাল নিয়ে গেল। আমার দলটা তো নিয়ে যেতে পারেনি, আমার দলের লোকজন নিয়ে যেতে পারেনি। বরং উপরন্তু ও বিজেপিতে যাওয়ার সাথে সাথে যারা ওর অত্যাচারে কোণঠাসায় বিভিন্ন দলে ছিল, তারা সব দলে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দলে একটা, এটা ব্যক্তি বড় নয়, দল বড়। আমি যদি আজকে দল ছেড়ে চলে যাই, একটা ক্ষতি হবে না, একটা পার্সেন্টেজ ক্ষতি হবে না। সব মানুষ দলে থাকবে, আমার দুজন বন্ধু বান্ধব থাকতে পারে, তারা হয়তো দেখা হবে, চা পানি খাবে, এই। কিন্তু দল যা আছে অটুট থাকবে। দল কিন্তু ছোট হবে না, দলের কিন্তু ঘাটতি হবে না। সুতরাং মুকুল রায় আর দিলীপ ঘোষরা যদি ভেবে থাকে যে তৃণমূল থেকে লোক ভাঙিয়ে নিয়ে গিয়ে তাদের দিয়ে যুদ্ধ জয় করবে, বাংলা জয় করবে, আমি বলবো ওরা মূর্খের স্বর্গে বাস করছে। ওরা বাংলাকে চেনে না, বাংলার মাটিকে চেনে না, মমতা ব্যানার্জিকে চেনে না এরা, তাই এরা বালখিল্যের মতো আচরণ করছে। আজ যে কয়দিন হয়ে গেল একটা প্রার্থী ঘোষণা করতে পারলো না। প্রথম কিস্তিতে 2টো জেলা, কোনো দিন এরকম হয়নি। মোদিজি ইচ্ছাকৃতভাবে এটা করেছে প্রেশার দেওয়ার জন্য। সারা ভারতবর্ষে অনেক রাজ্য আছে, একদিনে যেখানে ভোট, 2 দিনে ভোট, এখানে 3 দিন 5 দিনে 5 দফা হতে পারত। 2টো জেলা নিয়ে একটা দফা, এটা ভাবা যায়? হোক না, 70টা দফায় হোক, আমরা ভয় পাই না। যত দফায় হোক, আমরা ভয় পাই না। আমরা, মানুষ আমাদের পাশে আছে, মানুষ আমাদের সাথে আছে, এবং উন্নয়নের নিরিখে, মমতা ব্যানার্জির উন্নয়নের নিরিখে মানুষ আমাদের ভোট দিবে, বিজেপিকে ছুঁড়ে ফেলে দিবে। মুকুল রায় অনেকের বাড়িতে লুচি আলুর দম খেতে চলে যাচ্ছে, অনেককে ফোন করছে আপনাদের দলের। আপনার তো একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আপনার সাথে কোনো যোগাযোগ? ল্যালোস লুচি আলুর দম বানানোর ক্ষমতাটা কি মুকুল রায়ের নাই? ওর বাড়িতে নাই, ওর পার্টি বিশেষ নাই। লুচি আলুর দম খাওয়ার জন্য ল্যালোসের মতো ওই সব্যসাচীর বাড়ি গেছে। সেই ভদ্রতার কাছে বাড়িতে যদি অতিথি যায়, যদি ফকির যায়, তাকে ফকিরকে তো দান করে, খাবার দেয়। যদি বলে বাবা সারাদিন আমি কিছু খাইনি, কোনো ফকির যদি বলে, তাকে কি করে গৃহস্থ? তাকে তার থালা ভরে খাবার দিয়ে তাকে সন্তুষ্ট করে। হ্যাঁ, গেছে ফকিরের মতো।
থালা ক্ষুধার্তর মতো খাবার দিয়েছে, খেয়ে চলে গেছে। সব্যসাচী তো চলে যায়নি, তো এই খাবার দিয়েছে, সৌজন্যতা করেছে, আমাদের সৌজন্য বোধ আছে। সুতরাং সেক্ষেত্রে লুচি আলুর দম খেলো আর সব লোক নিয়ে চলে গেল, সব্যসাচী সব লোক নিয়ে চলে গেল বিজেপিতে, এটা কোনোদিন ভাবলে মূর্খের স্বর্গে বাস করবে। অনেককে ফোনও করেছিল, আপনার সাথে সুসম্পর্ক ছিল একসময়? আমার সাথে ছিল, যখন দলে ছিল তখন ছিল, দলে নাই আমার সাথে সম্পর্ক নাই। আমার পরিষ্কার কথা, আমি মমতা ব্যানার্জিকে দেখে আমি দল করতে এসেছি। যতদিন বাঁচব, আমার বুকে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, আমি তৃণমূল কংগ্রেস করব। আমাকে দলে রাখুক, দল থেকে সরিয়ে দিক, যতদিন বাঁচব আমার পরিবার এবং আমি এবং আমার পরিবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিব, তৃণমূল কংগ্রেসের পাশে থাকব, তৃণমূল কংগ্রেসের সাথে থাকব। ক্ষমতার লোভে অন্য কোনো রাজনৈতিক দলে যাব না। আমি ঘৃণা করি দল বদলটাকে। একদমই। আমি আরও একটা বৃহত্তর অংশে বলছি, গোটা নর্থ বেঙ্গল নিয়ে বলছি, যে আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, সেই সূত্রে আপনাকে পুরো নর্থ বেঙ্গল ঘুরে বেড়াতে হয়েছে। আপনি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা লোকসভা কেন্দ্রকে হাতের তালুর মতো চেনেন। আপনার কি মনে হয় যে উত্তরবঙ্গের প্রত্যেকটা আসনে আপনারা জিতে আমি একটা কথা বলি, আমি এই বছরটা উত্তরবঙ্গের প্রত্যেকটা এলাকায় ব্লক পর্যন্ত আমি চিনে গেছি, কোথায় কি সমস্যা আমি জেনে গেছি, সেই অনুযায়ী সাধ্য অনুযায়ী সেই সমস্যাগুলো সমাধানেরও চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর, বালুরঘাট, মালদা উত্তর দক্ষিণ, এই যে 8খানা সিট বিপুল ভোটে জিতবে, বিপুল ভোটে। বিজেপি এখানে দাঁড়ানোর, জামানত রক্ষা করার কোনো সুযোগ পাবে না। আপনি দেখছেন না, কয়দিন হয়ে গেল, আর কয়দিন আছে প্রথম পর্যায়ের ভোট, প্রার্থী দিতে পারছে না, প্রার্থী খুঁজে পাচ্ছে না। যারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, প্রার্থী দিতে পারছে না, তারা ভোটে লড়বে কোথার থেকে? একটা লোকসভার ভোটে লড়তে গেলে 2 লক্ষ কর্মী লাগে, 2 লক্ষ। কোথায় আছে 2 লক্ষ? কেন 10,000 কর্মীর নাম দেখাক না, তাহলে বুঝবে হ্যাঁ কিছুটা হলেও ভোট পাবে। আমাদের 2 লক্ষর বেশি কর্মী, 2.5 লক্ষ কর্মী আছে, বুথ থেকে আরম্ভ করে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা পর্যায়ে 2.5 লক্ষ কর্মী আছে আমাদের এই কুচবিহার জেলায়। এই 2.5 লক্ষ কর্মীর সাথে মোকাবেলা করুক। 2000 পঞ্চায়েত আছে, তার সাথে মোকাবেলা করুক। তারপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, এমএলএ মন্ত্রী আছে, তাদের সাথে মোকাবেলা করুক। দম নাই বিজেপির, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দম নাই। এখানে যদি মোদি এসেও দাঁড়ায়, যদি অমিত শাহ তার চেঞ্জ করে, সিরিয়াল কাস্ট সার্টিফিকেট নিয়ে এসে দাঁড়ায়, তাহলেও অমিত শাহ জামানত আমরা জব্দ করে দেবো কুচবিহার থেকে। বলছি যে বিমল গুরুং সুপ্রিম কোর্টে একটা আবেদন করেছেন যাতে গ্রেপ্তারি এড়ানো যায়, এবং সেটা যদি মঞ্জুর হয় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে, তাহলে তিনি দার্জিলিং এবং সংলগ্ন এলাকায় এসে প্রচার করবেন। সেক্ষেত্রে কি কোনো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা দার্জিলিংয়ে প্রভাব পড়তে পারে? সাবজুডিশিয়াল ম্যাটার, এই ব্যাপারটা আমি কিছু বলবো না। তবে এই ব্যাপারটা বলবো, বিমল গুরুংয়ের আর কোনো রকম মানে মানুষের মধ্যে কোনো তার সম্বন্ধে আগ্রহ নেই, মানুষের আস্থা নেই। ভুল পথের দার্জিলিংয়ের মানুষকে পরিচালিত করে মানুষের আস্থা হারিয়েছে। এবং ভোটের প্রচার, সে কী প্রচার করবে? তার তো এখন হাতে ক্ষমতাও নাই, কিছু করারও নেই। যারা গজমমর, যারা লিডার, যারা সমর্থক, তারা সবাই তো বিনয় তামাংয়ের সাথে, অনিক থাপার সাথে, তারা সবাই তো তৃণমূলের সাথে। এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, তাদেরই একজন এমএলএকে, অমর সিংহ রায়, বিশিষ্ট ভদ্রলোক এবং বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি একজন বাঙালি মেয়েকে বিয়েও করেছেন। এই যে সূত্রটা, হয়তো আজ থেকে 50 বছর আগে তিনি এই সূত্রটা বেঁধেছিলেন, কিন্তু সেই সূত্রটা আজকে সেই সেতুবন্ধনটা আজকে কিন্তু তার কাজে লাগছে। এবং অ্যাডভান্টেজ অমর সিং রায়। এবং আমি হিসাব করে দেখেছি, 2.5 লক্ষের উপরে ভোটে অমর সিং রায় দার্জিলিং সিট থেকে জিতে যাবে। শেষ প্রশ্ন করব, আমাদের সময় অতিক্রান্ত হয়ে গেছে অনেকটাই। শেষ প্রশ্ন হচ্ছে যে লোকে বলে আপনি এই সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো টার্গেট ফুলফিল করেছেন। নেক্সট টার্গেট কি আপনার? এটা তো বলবো না। মানুষের টার্গেট থাকে, একটার পর একটা ফুলফিল হয়, একটার পর একটা ফুলফিল হয়। হ্যাঁ, নেক্সট টার্গেট যদি আমি আপনাকে বলে দিই, সব লোক জেনে যাবে, তাহলে আমার টার্গেটটাকে আমাকে পৌঁছাতে দেবে না।
আর যদি বলেন যে আমার কৌশল রণকৌশল কী, সেটাও বলবো না, সেটাও দিন যাবে দেখতে থাকবেন। এবং যেদিন ভোট হবে সেদিনও দেখবেন কিভাবে ভোট হয়। আর ভোটের যখন বাক্স খুলবে, তারপরে আমি যে কথাগুলো এতদিন বলেছি আপনারা মিলিয়ে নেবেন। যদি ঠিক না হয় তখন বলবেন যে আপনি এই কথাটা বলছেন, কিন্তু কথাটা কিন্তু মিলল না, দেখবেন মিলে যাবে। একদমই, আমরা দীর্ঘ সময় ধরে আজকে আলোচনা করলাম এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের যে প্রস্তুতি, বিরোধীদের কি প্রশ্নের কিভাবে জবাব দেবেন, সমস্ত কিছু মিলিয়ে আমরা রবিবাবুর কাছ থেকে একের পর এক উত্তর পেলাম। এবং রবিবাবুর টার্গেট, রবিবাবু না বললেও আমি জানি, রবিবাবুর টার্গেট হচ্ছে পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে কুচবিহার কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জেতাতে চান। লক্ষাধিক নয়, 5 লক্ষ ভোট, 5 লক্ষ ভোটে জেতাচ্ছেন, এটা অন্যতম টার্গেট, এটা আমি জানি এবং আপনারাও হয়তো সেটা জানেন। এবং এই টার্গেট আদৌ ফুলফিল করতে পারে কিনা সেটা সময় বলবে এবং আমরা অবশ্যই তার দিকে খেয়াল রাখবো। আজকে চলি, নমস্কার, আবার দেখা।